কথাতেই আছে স্বাস্থ্যই সম্পদ। আর এই স্বাস্থ্যকে সুন্দরভাবে রাখতে গেলে কিন্তু হেলদি খাবার দাবারের প্রয়োজন আছে। আর সেই রকমই একটা প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ছানা। তো যখনই আমি ছানা কাটাই তখন কিন্তু আমি লেবু দিয়েই কাটাতে বেশি পছন্দ করি। তো আমার মনে হয় এতে ন্যাচারালভাবে ছানাটা কাটে, আর লেবু দিয়ে কাটানোটাই আমার কাছে বেশি ভালো বলে মনে হয়। তো বাজারে এখন নানা রকম আরও জিনিস পাওয়া গেছে ছানা কাটানোর জন্য, তো বরাবরই আমি লেবু দিয়ে কাটাই। আর ছানা কাটিয়ে কিন্তু ছানার যে জলটা বেরোয় দুধ থেকে আলাদা করে নিই, সেই জলটাও কিন্তু আমি ফেলি না, এটা আটাতে মাখিয়ে দিই। কারণ হচ্ছে এই জলটার মধ্যেও কিন্তু অনেকটা প্রোটিন আছে। তো গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী, আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সংসারের কাজকর্ম তো আমরা সবাই করে থাকি, কিন্তু কথা হচ্ছে যে কম সময়ের মধ্যে যাতে বেশি কাজকর্ম করতে পারি, তার বেশ কিছু টিপস বলো বা ট্রিক্স বলো, সেগুলো যদি আমরা ফলো করে থাকি তাহলে কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে আমরা বেশি কাজ করতে পারবো, আবার তার উপর খাটুনিটাও কম হবে। এই রকম কিছু টিপস আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো। তো আমরা মায়েরা, মায়েদের আর কি হেলদি খাবারের ভীষণভাবে প্রয়োজন আছে, কারণ মায়েরা যদি হেলদি থাকে তাহলে কিন্তু বাচ্চারাও হেলদি থাকবে, এবং শুধু বাচ্চারা কেন, বাড়ির আদার্স যারা মেম্বার আছে তারাও ভালো থাকবে। কারণ মায়েরা যদি অসুস্থ হয়ে পড়ে, তারা যদি কাজকর্ম করতে না পারে, তাহলে কিন্তু অন্যরাও বিপর্যস্ত হবে, তারাও ঠিক টাইমে খাবার দাবার অন্য কিছু পাবে না। তো যাই হোক, আজকে একদম হেলদি ব্রেকফাস্ট করে নিয়েছি, আর করে নিয়ে ঘরের কাজকর্মে হাত দিতে শুরু করে দিয়েছি। তো আমাদের তো কাচাকুচি রোজই করতে হয়। যারা মেশিনে কাচো তাদের ব্যাপার আলাদা, আর যারা হাতে কাচো তাদের ক্ষেত্রে বলছি যে আমরা যে হাতের কাছে লেবু রাখি, মানে লেবু যে খাওয়া হয়ে যায় সেই খোসাও রাখতে পারো, বা লেবু কেটে নিতে পারো। আমরা যখন গরম জল করি তার মধ্যে ফেলে দিতে পারি এই লেবুগুলো। অনেকগুলো বেনিফিট পাওয়া যায়, যেমন হচ্ছে আমরা এই প্রেশার কুকারের মধ্যে আমি জলটা গরম করব, প্রেশার কুকারে অনেক সময় ডাল সিদ্ধ করি, হলুদ ভাব একটা থেকে যায়, এর লেবু দিয়ে জল গরম করার ফলে কিন্তু এর ভেতরটা একেবারে ক্লিন হয়ে যাবে। আর তারপরে আমরা যে জামা কাপড় পরিষ্কার করব, সেটা যদি এরকম জামা কাপড় ভিজিয়ে ওভারনাইট রেখে দিই, তার পরের দিনে কিন্তু খুব বেশি প্রেসারাইজড করতে হবে না, তাড়াতাড়ি হচ্ছে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হবে। প্লাস হচ্ছে সাদা জামা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় লেবু দিয়ে কাচলে। আর তার সঙ্গে যদি অল্প একটু থোবা যায় জামা কাপড়, তাহলে কিন্তু জামা কাপড় সুন্দরভাবে পরিষ্কার হয়, ওভারনাইট যদি রেখে দেওয়া যায়। এটা শীতকালে করাটা পসিবল নয়, আমিও শীতকালে করি না, তবে এই যে শীত শেষ হয়ে যাচ্ছে, গরম পড়ছে, এক্ষেত্রে কিন্তু আমি ওই ওভারনাইট রেখে দিই। বিশেষ করে বেড কভার সুন্দর ছাড়ে, আর আমাদের হাজব্যান্ডের জামা কাপড় সব থেকে বেশি নোংরা হয়। তারপরে গামছা, এই ধরনের জিনিসগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়। এগুলো যদি ওভারনাইট রেখে দেওয়া যায় আর সকালবেলা যদি হালকাভাবে একটু কেচে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো আজকে আমি এখানে বালিশের কভারগুলো দিচ্ছি, তোমাদের দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো দেখো, এগুলো কাছাকাছি করে আমি রোদে শুকনো করে নিয়েছি, আর কতটা সুন্দর ছেড়েছে দেখো, একটাও দাগও নেই, কিচ্ছু নেই, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো শীতকালে পসিবল নয়, কারণ হচ্ছে রাতের জামা কাপড় যে ভিজিয়ে রাখি, সকালবেলা কিন্তু ওই জামা কাপড়ের গামলা, মানে যে জায়গাটা ভিজিয়ে রাখি সেটা পুরো ঠান্ডা হয়ে থাকে, তখন কাচতে গেলে ভীষণ কষ্ট হয়, শীতকালে ঠান্ডা লাগে। আর এমনিও শীতকালে সকালবেলা কাচাকুচি করাটাও সম্ভব হয় না। এই যে আমার মেয়ের সাদা লেগিংস দেখো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছ, একদম সুন্দর সাদা ধবধবে হয়েছে। আরও অনেক কিছু জিনিস দিলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভ্যানিশ দিলেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
দেখো আমাদের ফ্রিজের যে ওপরটা কিন্তু আমরা অনেক কিছু ফ্রিজের ওপরে জিনিসপত্র রাখি, আর প্রত্যেক দিন সেগুলো নামিয়ে ঝাড়াঝুড়ি করা, ডাস্টিং করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এইরকম তো সবাই মোটামুটি একটা ফ্রিজ কভার পেতেই রাখে, কিন্তু এর ওপরটায় যদি আমরা একটা নিউজ পেপার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমাদের ক্লিন করার প্রয়োজন পড়ে না এই ফ্রিজ কভারটা। আর মাথাটা কিন্তু খুব একটা মানে দেখা যায় না ওপরটা, তাই আমরা যে ওপরটা নিউজ পেপার পেতেছি সেটা কিন্তু খুব একটা বোঝাও যাবে না। কারণ হচ্ছে আমি সাইডের দিকে ঝোলাবো না, জাস্ট ওপরটা দিয়ে দেব। আর যখন ময়লা হবে তখন শুধু নিউজ পেপারটা চেঞ্জ করলেই কিন্তু কাজ মিটে যায়। আর এই সাইডগুলো কিন্তু ডাস্টিং করা আমাদের পক্ষে খুব একটা অসম্ভব কিছু নয়, রোজ যেরকমভাবে ডাস্টিং করি সেভাবে ডাস্টিং করে নিই, তাহলেই হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। তো দেখো আমার ফ্রিজের উপরে অনেক কিছু জিনিস ছিল, সেইগুলোকে এইভাবে প্রত্যেক দিন নামিয়ে যদি পরিষ্কার করি তাহলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি এই ট্রিক্সটা ফলো করে নিউজ পেপারটা বিছিয়ে রাখি আর হচ্ছে একটা সময় অন্তর অন্তর চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এই ফ্রিজ কভারটা আমার খুব তাড়াতাড়ি পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। নেক্সট আসি চায়ের কাপ। তো চায়ের কাপ খেতে খেতে একটা চায়ের কাপে লিকারের দাগ পড়ে, সেটা অনেক সময় জেদি হয়ে যায়, সেটা নর্মাল যে ডিশওয়াশে অনেক সময় পরিষ্কার হয় না। সেক্ষেত্রে জাস্ট একটুখানি ভিনিগার নিয়ে আমাদের কোনো পুরানো টুথপেস্ট দিয়ে ঘষলেই কিন্তু একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর যদিও কোনো ছোপ ছাপ পড়ে থাকে তাহলে সেইগুলোও উঠে যাবে। আমি একটু আগে ভেতরটা দেখালাম, আমার কাপ খুব একটা অপরিষ্কার থাকে না, তবে ভেতরের দুটো হ্যান্ডেলের কাছে একটু ডিপ আছে, তো ওই জায়গায় কভার মানে লিকারের দাগটা বসেছে, কিন্তু ওটা আমার নর্মালি পরিষ্কার হয় না। যখন আমি এরকমভাবে ব্রাশ দিয়ে ভিনিগার দিয়ে পরিষ্কার করি তখনই পরিষ্কারটা হয়। এই যে ওই জায়গাটা আমি ভালো করে ভিনিগার দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, এবার কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, দেখাচ্ছি। এইরকম অনেক সময় ট্রেতেও হয় যে লিকারের দাগ পড়ছে, একটা ছোপ ছোপ দাগ পড়ছে, নর্মালভাবে মাজলে সেটা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা কাজে আসতে পারে। দেখো যা ভেতরে দাগ ছিল সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এই নেক্সট আছি তেলের জায়গা। এই তেলের জায়গা আমরা রান্না করতে করতেই হাত দিই, তো এই তেলের জায়গার গায়ে একটা ছোপ ছোপ দাগ পড়েছে। ছোপ ছোপ মানে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা গ্লেজ যে থাকে সেই গ্লেজটা কিন্তু থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো এর কারণ হচ্ছে এই রোজ যে আমরা ইউজ করছি, যেমন আটা মাখতে মাখতে হাত দিচ্ছি, রান্না করতে করতে হয়তো জলাতেই হাত দিচ্ছি, তার জন্য এরকম হচ্ছে। তো এখনও তেলটা আমার শেষ হয়নি, আর সবসময় এরকম তেল শেষ হয়ে গেলেও হচ্ছে তেল ঢেলে পরিষ্কার করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে এইরকম যে বডিটা আমরা যদি একটুখানি হালকাভাবে স্কচব্রাইট দিয়ে আর তার সঙ্গে যদি একটুখানি যে ডিশ ওয়াশ দিয়ে ওয়াশ করে নিই তাহলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যায় হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু আমার ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ছে না। যে গ্লেজটা হারিয়ে গিয়েছিল সেটা এবার ফিরে পাওয়া গেছে। তো এইরকমভাবে শর্টকাটভাবে আমরা করে নিতে পারি, তবে এটা দীর্ঘদিন চলবে না, ডিপ ক্লিনিং করতে হবে, কিন্তু একটু কিছুদিন পরে করলেও ডিপ ক্লিন করলেও চলে যাবে। তো নেক্সট আসি এই যে নতুন আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই আলু যদি ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে আমরা যে জায়গাটায় রাখছি সেটাও পরিষ্কার থাকে, আর যেখানে আমরা কাটাকুটি করছি আলু সেই জায়গাটাও পরিষ্কার থাকে। কারণ সব সময় আমাদের বালিতেই নোংরা আলুতে হাত দিতে কিন্তু ভালো লাগে না। তো সেক্ষেত্রে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু সেই জায়গা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্লাস হচ্ছে অনেক সময় আলু যদি খোসা ছাড়িয়েও ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সোজা হবে কাজকর্ম করতে।
তবে আমি খুব একটা ফ্রিজে আলু কেটে ছাড়িয়ে রাখি না, কারণ কখন কতটা কি প্রয়োজন পড়ে, হয়তো যতটুকু প্রয়োজন পড়ছে সেই যা ভেবে রেখেছি সেই প্রয়োজনটুকু নাও পড়তে পারে। তো বাড়ির লোকজনের খাওয়ার ওপর ডিপেন্ড করছে, তো সেক্ষেত্রে আমি আলু খুব একটা খোসা ছাড়িয়ে ফ্রিজ আপ করি না। তো সন্ধ্যেবেলায় বাচ্চাদের অনেক সময় চটজলদি কোনো স্ন্যাক্স দেওয়ার প্রয়োজন পড়ে, তাদের খুব চটজলদি খিদে পেয়েছে হয়তো, আর বাড়িতে যদি এরকম পাউরুটি থাকে তাহলে কিন্তু একটা শর্টকাট খুব সোজা সাপটা এবং চটজলদি স্ন্যাক্স বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথমে হচ্ছে পাউরুটির এরকম 4টে সাইড আমি একটুখানি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর তারপরে প্রত্যেকটা পাউরুটি আমি বেলনের সাহায্যে ঠিক এইভাবে একটুখানি মানে চ্যাটালো করে নিচ্ছি। এবারে যদি বাড়িতে কিউব যে বা স্কোয়ার চিজ থাকে, যার বাড়িতে যেটাই আছে, তো আমার কাছে এরকম চৌকো শেপের যে চিজগুলো আছে এটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। এবারে এটাকে কিউবটা ভেতরে দিয়ে, চিজের কিউবটা ভেতরে দিয়ে একটু রোলের আকারে দিয়ে দেবো, আর তারপরে এরকমভাবে রোল বানিয়ে নেব। তো প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব। তো তারপরে একটুখানি হচ্ছে আমরা বাটারে যদি ফ্রাই করে নিই অল্প, তাহলে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে চিজ রোল হয়ে যাবে, আর এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দও হবে। তো এর মধ্যে কেউ একটুখানি সসও হচ্ছে পাউরুটির মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে আরও সুন্দর টেস্ট হবে। তো আমি শুধু চিজ দিয়েই করেছি শর্টকাট করার জন্য, আর এটা বেশ গরম গরম বেশি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো জাস্ট আমি একটুখানি বাটারটা ওপর থেকে একটুখানি লাগিয়ে দিয়েছি, আর নিচের দিকে একটুখানি দিয়ে দিয়েছি যাতে একটুখানি ফ্রাই মতো হয়ে যেতে পারে। আসলে বাচ্চারা যখন একই রকম খেতে খেতে বোর হয়ে যায়, তাদের একটুখানি নিত্য নতুন খাবারের প্রয়োজন পড়ে। হয়তো খাবারটার মধ্যে সেরকম কিছুই নেই, কিন্তু এই নতুনত্ব তাদের কিন্তু আকর্ষণীয় করে তোলে। দেখো, এই মশলার বাক্সের মধ্যে আমি একটা কোণের মধ্যে তেজপাতা কেটে রাখি, কারণ আমাদের ফোড়ন দিতে বিভিন্ন তেলের মধ্যে ফোড়ন দিতে তেজপাতা ভীষণভাবে কাজে লাগে। তো বড় তেজপাতাগুলো আমি 2 টুকরো করে একেবারে একটা যে মশলার বক্স আছে তার এক কোণে রেখে দিচ্ছি, কারণ খুবই সুবিধা হয় যখন মশলা দিচ্ছি তার আগে ওই ফোড়নটা দিতে লাগে, তাই এই বক্সের মধ্যেই রেখে দিলাম। নেক্সট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, আমার মেয়ে একটা হচ্ছে জলের বোতল দিয়ে ডিআইওয়াই বানিয়েছে, ওদের স্কুল থেকে শিখিয়েছে আর স্কুলেই বানিয়েছে। তো সেটাই দেখাচ্ছি, এর হ্যান্ডেলটা হচ্ছে খুলে গেছে তাই ও আঠা লাগাচ্ছে। তো বন্ধুরা, দুপুরে রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতেই পাচ্ছ মেয়ে এসে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।